জয়নাল ফারুক, এই জুলাই সনদ এটা তো বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে তিন ধরনের পদ্ধতির কথা এসেছে, জামায়াত, বিএনপি, এনসিপি এদের মধ্য থেকে। এখন পর্যন্ত এটা নিয়ে কোন রকম ঐক্যমত্য হয়নি, কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যমত্য হতেই হবে, মানে এটার কোনো একটা জায়গায় গিয়ে তো আসলে একমত হতে হবে। সেই জায়গা থেকে বিএনপি আসলে কি ভাবছে, কি বলতে চায়? 71 জার্নাল আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি নতুন একরাম যখন উনি সাংবাদিকতা করে ওনার হাতের উপর দিয়ে অনেক কিছু শিকার আমার সৌভাগ্য হয়েছে। 1991 সালে পার্লামেন্টে যখন গেতাম ওনার কাছে অনেক কিছু শিখতাম। আজকে ওনার থেকে অনেক কিছু শিখবো এই জার্নাল থেকে। 71 আপনাকে অনেক ধন্যবাদ। এই গভীর রাতে আমার মতো একজন নগণ্য রাজনৈতিক কর্মীকে জুলাই সনদ নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 71কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং লুটন ভাই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ওনাকে এই গভীর রাতে আপনার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, একটা বিষয় আমি আজকে সারাদিনে এই ঐক্যমতের কমিশন আমাদের নেতা সালাউদ্দিন আহমদ, ইসমাইল জহিরুল্লাহ যারা অংশগ্রহণ করেছে, বিভিন্ন যারা মাঠে ময়দানে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে বিগত দিনগুলোতে ছিলেন, অনেক নেতাই এখানে অংশগ্রহণ করেছেন। অনেক নেতারই বক্তব্য আপনারা প্রচার করছেন, ওনাদের ভিডিও প্রকাশ করছেন, আমি সবার কথাই শুনেছি। আরেকজন লোক এখানে আমন্ত্রণ দিয়েছেন, তাকে আমার বয়সে ছোট হলেও আমি অত্যন্ত আপনজন হিসেবে জানি। তার কথাবার্তা, চাল চলন, রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে আমাদের সহায়তা, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, নেওয়া এবং আলোচনা অংশগ্রহণ করে একজন কীর্তিমান পুরুষ। আগামীতে আমরা চাবো ওনাদের নেতৃত্বে দেশে একটি সরকার আসুক এবং দেশে ফ্যাসিবাদ বিরোধী যে অত্যাচার অবিচার ওনারা সহ্য করেছেন, আমরা করেছি, এগুলা নিরসন করতেই তো আজকে জুলাই সনদ। আমি বুঝতে পারি না, হয়তো আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, আমি জনগণের সাথে একটা সম্পর্ক আছে যে বিগত 5 বার একটা পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, পরপর একবারও আমি পরাজয় বরণ করি না। 2014 সালে ইলেকশন হতো, ধানের শীত যদি পেতাম। 2018-তে ইলেকশন তো দিনে ভোট রাতে হয়ে গেল। 2024-এ পেলেও আমরা আর কয়েকবার এমপি হওয়ার সৌভাগ্য হতো। কিন্তু বিষয়টা হলো, আমি বুঝি না যারা আজকে এই কমিশনে, অর্থাৎ আজকে প্রধান মাননীয় উপদেষ্টা মহোদয়ের এখানে একত্রিত যেসব কথাগুলো বলেছেন, সে কথাগুলো মূল কথাটা হলো যে জুলাই সনদ। এই জুলাই সনদের বিরুদ্ধে আমরা নাই, আমরা জুলাই সনদ যে কোনো আকারে আমরা দস্তখত করতে রাজি। কিন্তু আমরা বারবার আমাদের নেতা সালাউদ্দিন, ইসমাইল জহিরুল্লাহ সবসময় বলে আসছেন যাতে সংবিধান পরিপন্থী কোনো কিছু না ঘটে, প্রোক্লেমেশন দ্বারা যাতে কিছু না করতে হয়। সেই জন্য আজকে তো উনি স্পষ্ট বলেই দিয়েছেন যে অ্যাপিলেটেড ডিভিশন আছে, বিচারপতিদের সাথে আলাপ করে নেওয়া যেতে পারে, আরো সময় বাড়ানো যেতে পারে, এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও এই কথাগুলো বলেছেন। তো সে কারণে আমি মনে করি যে ফ্যাসিস্ট আর যেন কোনো পথে এই দেশে না আসতে পারে। মানে এই চাওয়া তো আসলে সবারই, এবং এটার মানে কিভাবে আইনিভাবে আসলে এটা কি করে বাস্তবায়ন হবে সেই জায়গা থেকে প্রশ্নটা এসে আটকে যাচ্ছে। আমাকে একটু যদি বাধা না দেন, কারণ আমার চেয়ে অভিজ্ঞ লোক তো এখানে আমাদের সাংবাদিক আমার প্রিয় ভাই আছেন একরাম, আমি সেটা আপনি আমাকে মাঝে আটকে দিলে তো আমি শেষ করতে পারবো না। দেখুন, একটা বিষয় আমি দেখেছি, ফেব্রুয়ারি থেকেই তো এই ঐক্য কমিশনের বৈঠকে যোগ দিচ্ছে সালাউদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিষয়টা হলো, যারা আজকে গণপরিষদের কথা বলছেন, আমি ওনাদের কথা ওনারা বলতে পারেন, গণপরিষদের মতো তো আলোচনা প্রত্যেকটা রাজনৈতিক দলে করেই যাচ্ছেন। এই গণপরিষদটা তো একটা নির্বাচনের মাধ্যমে আসবে, সেই গণপরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনীত হবেন, সেখানে আলোচনা হবে। এই বিষয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে আমি বুঝতে পারি যে গণপরিষদের মতো তো আলোচনাই চলছে, এখানে তো আর গণপরিষদ নিয়ে আসে আবার একটা জটিলতা সৃষ্টি করার কোনো কারণ আমি কারণ দেখছেন না। জি, ফিরবো আপনার কাছে আবারও। জোনায়েদ সাকি, মানে এই বাস্তবায়ন হতে হবে, মানে এটার কোনো বিকল্পও আছে কিনা? মানে আপাত দৃষ্টিতে তো কোনো বিকল্প নেই, এটা আসলে ঐক্যমতে এক জায়গায় পৌঁছতেই হবে, এক জায়গায় আসতেই হবে, নাইলে জটিলতাটা আরো বড় হবে।
সেই জায়গা থেকে আসলে কি হচ্ছে, কি সিদ্ধান্ত আসছে? আপনাকে ধন্যবাদ। জয়নুল আবেদিন ফারুক ভাই আছেন, নতুন একরাম ভাই আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখুন, জুলাই সনদ তো তৈরি হয়েছে, আমরা অনেকদিন ধরে আলাপ আলোচনা করেছি এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার আমাদের দেশের জন্য। দুনিয়ার সামনেও আমরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পরে আন্দোলনকারী শক্তিসমূহ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য তারা একসাথে বসে আলাপ আলোচনা করছেন। সব বিষয়ে তো সবাই একমত হয়ে যাবে না, পার্থক্য তো আছেই। সেই আমরা যেটা ভাগ করতে চেয়েছি, প্রথমত যেসব বিষয়ে আমরা সর্বসম্মত হয়েছি সেটা একটা ভাগ, আর একটা অনেকগুলো প্রশ্নে কিছু নোট অফ ডিসেন্ট আছে। এখন যখন নোট অফ ডিসেন্ট থাকে, বিরোধ থাকে, সেটার মীমাংসা কিভাবে হবে সেইটা আমরা মনে করি যে জনগণই এটার মীমাংসাকারী। জনগণ নির্বাচিত করবে, ভোট দেবে, যাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিবে তারা সেই অনুযায়ী সেই জায়গাতে অবস্থান নেবেন। তবে যতটা সম্ভব ঐকমত্য তৈরি করা, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলো বিষয় আছে যে এখনো আলাপ আলোচনা করে ঐকমত্য করা যায়। ফলে এইটা একটা দিক, যে কত বেশি ঐকমত্য করে আমরা জুলাই সনদের ঐকমত্য দিকটা শেষ করতে পারি, আর শেষ পর্যন্ত যেগুলো নোট অফ ডিসেন্ট থেকে যাবে সেটা নির্বাচনে যাবে। দ্বিতীয় ধাপটা আছে হচ্ছে যে এই যে জুলাই সনদটা তৈরি হলো, এইটা যে আইনি বাধ্যবাধকতা কি, মানে আগামী জনপ্রতিনিধিরা যেটা বাস্তবায়ন করবেনই তার একটা আইনি বাধ্যবাধকতা অনেক, মানে সকলেই চাইছেন, আমরাও চাইছি। এইটার বাস্তবতাটা এই জায়গায় যে অনেক ক্ষেত্রেই একটা অনাস্থার জায়গা আছে রাজনৈতিক দলগুলির পরস্পরের উপরে। এখন সেই অনাস্থা তো কেবল অঙ্গীকার দিয়ে দূর করা যাচ্ছে না, কারণ অতীত অভিজ্ঞতা এখানে একটা ভূমিকা রাখছে। সেই কারণে একটা আইনি বাধ্যবাধকতা কিভাবে তৈরি করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা, তৃতীয় বিষয় আমরা বারবার অনেক দল থেকে বলছি যে আমরা যদি এটা বাস্তবায়নও করি, অর্থাৎ সংসদ তৈরি হয় এবং সেখানে যদি এটা সংশোধনীর মাধ্যমে এই সবকিছুই যদি মানে সংবিধানে গ্রহণ করা হয়, কিন্তু সেটা টেকসই হবে কিভাবে? অর্থাৎ আদালত যেটা, ধরুন এটা অষ্টাদশ সংশোধনী হলো, তো ত্রয়োদশ কিংবা পঞ্চদশ সংশোধনী যেভাবে বাতিল হলো অথবা আংশিক বাতিল হলো, আদালত তো অষ্টাদশ সংশোধনীকেও কোনো এক সময় গিয়ে বলতে পারে এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই হিসেবে বাতিল হয়ে যাবে। সেই জন্য আমরা বলছি এটা টেকসই করতে গেলে আগামী সংসদকে দুটি ক্ষমতা দিতে হবে। একটা হচ্ছে জনগণের ইখতিয়ার নিয়ে, জনগণের মানে জনগণ তাদেরকে এই সংসদকে ক্ষমতা দিচ্ছে, সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। আর আরেকটা হচ্ছে সে 5 বছর তার যে সংসদ রাষ্ট্র পরিচালনা নিয়মিতটা, সেটা তারা করতে পারবে। দুটো ক্ষমতা সম্পন্ন সংসদ যদি আগামী সংসদ তৈরি হয়, তাহলে এইটা টেকসই হবে। এটা আদালত তখন মানে ওই ক্ষমতা দিতে গেলে তো তাহলে আবার আরেকটা গণভোট করে আসতে হবে, যে মানে এই জনগণকে জিজ্ঞেস করতে হবে যে এই ক্ষমতা তুমি মানে পরের সংসদকে দেবা কিনা। রোটন ইকরাম, মন্তব্য আশা করছি আপনার। একটা তো বিপ্লবের পথ, যে আপনি সংবিধান স্থগিত করে আপনি একভাবে প্রোক্লামেশন ইত্যাদি মধ্য দিয়ে গেলেন। আসবো আপনার কাছে জোনাস থেকে একটু মন্তব্য। ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় দুজন মানুষ ফারুক ভাই এবং জুনায়েদ সাকিব ভাইকে ধন্যবাদ, এবং আজকের এই ৭১ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। আজকের যে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটা, সর্বোচ্চ পর্যায়ের যে বিশেষ করে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকও আজকেও কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি। আগামী বুধবার পরবর্তী বৈঠকটা অনুষ্ঠিত হবে। তো উনি আজকে সবচেয়ে মানে যে প্রধান উপদেষ্টার যে উদাত্ত আহ্বান, যে এর কোনো বিকল্প নাই, আমাদেরকে সবাইকে ঐক্যমত্যে পৌঁছতে হবে, স্বৈরাচার ফেরত আসার পথ বন্ধ করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছতে হবে, ওনার যে আহ্বানটা। তাহলে এখন প্রশ্ন হলো, স্বৈরাচার মানে আগমনের পথটা বন্ধ করার জন্য রাজনৈতিক দলগুলো কি করবে? আমি মনে করি, এবং আমার বাংলাদেশের যে দীর্ঘ 17 বছরের যে মানুষ যে নিষ্পেষিত, গণতন্ত্র হারা, তারপরে যারা ভোট দিতে পারেননি দেশের মানুষ, তারা
এই স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য এবং রাজনৈতিক দলগুলোও সেই পথ বন্ধ করার জন্য আমার নিশ্চয় ওনারা এখন স্ব দলীয় অবস্থান থেকে যে দাবিগুলো যে প্রস্তাবগুলো দিচ্ছেন, আমার মনে হয় এক পর্যায়ে যে প্রধান উপদেষ্টা যে আজকে আহ্বান, এই আহ্বানে তারা সাড়া দিবেন, তারা এক সময়ে ঐক্যমত্যে পৌঁছবেন, আর এর কোনো বিকল্প নাই। না, কিন্তু এখানে তো পৌঁছবেন এবং এখানে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে সব দলেরই, কিছুটা ছাড় দিতে হবে। কিন্তু এখানে ছাড়ের চাইতেও বড় বিষয় হচ্ছে যেখানে তো আইনি কিছু বিষয় এসে সামনে চলে আসছে, মানে নানান ধরনের মানে বাস্তবায়নের ক্ষেত্রে। এই আলোচনাটা আমরা একটু আসলে আরেকটু করতে চাই। জয়নুদ্দিন ফারুক, আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার অতিথি লোটন একরামের। লোটন একরাম যদি। ধন্যবাদ। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানিয়েছেন, বিশেষ করে ঐক্যমতের কোনো বিকল্প নাই, তো সেক্ষেত্রে উনি আশা করেন যে দলগুলো একটা ঐক্যমতে পৌঁছবে। তো সেক্ষেত্রে অবশ্যই বিএনপির মতো একটা বড় দলকেও কিছু ছাড় দিতে হবে। আপনাদের যে বর্তমান অবস্থান, এই জায়গাটা বিএনপি কি কোনো ছাড় দেওয়ার জায়গাটা আছে কি, নাকি যে অবস্থান আছে এই অবস্থানে অনড় থাকবে? দেখুন, এই বিষয়ে জুনায়েদ যে কথাগুলো বলেছে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আন্দোলনে সকল রাজনীতিদের সাথে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, একটা বিষয় ছিল ফ্যাসিবাদ রোধ, গণতন্ত্র ফিরিয়ে আনা। সেই গণতন্ত্রের স্বার্থে আমি একই কথা বারবার উল্লেখ করেছি। এই কারণে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, দেশে একটি আমার ভোট আমি দেব সেই পরিবেশ সৃষ্টির স্বার্থে জুলাই সনদকে নিয়ে আমরা কোনো বিভ্রান্ত চলাতে চাই না। ছাড় বা কি ছাড় দিব সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো প্রধান উপদেষ্টা মহোদয় একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বা ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবেন। নির্বাচন কমিশনও প্রস্তুতি গ্রহণ করেছেন। সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, রাজপথে আন্দোলনে ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আর জুলাই সনদ নিয়ে তো গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে। এখানে ছাড় দেওয়ার বিষয়টা কি আসবে? ছাড় এমন বিষয় আসবে যেটা এই জুলাই সনদকে বিব্রতকর অবস্থায় না পড়তে হয়, এমন ব্যবস্থা যদি হয়, অবশ্যই বিএনপি এটা চিন্তা ভাবনা করবে। সেখানে বিএনপি তো কারোর সাথে ঝগড়া বিবাদ করতে চাচ্ছে না। বিএনপি চাচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চলমান যেসব সংকটগুলো আছে সংস্কারও চলুক, সংবিধান ভিত্তি চলুক, বিচারও চলুক, নির্বাচনও হোক। সেখানে আমি মনে করি এখানে ছাড়ের কিছু বিষয় না। বিষয় হলো আমরা সবাই ঐক্যমত কমিশনের যে ঐক্য, সে ঐক্য বজায় রাখার দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আছে। সেটা বারবারই আমাদের প্রতিনিধি সালাউদ্দিন আহমদ সাহেব বলছেন। এই জন্য এখানে ছাড়ের কোনো বিষয় না, ছাড়ের কোনো বিষয় না। জুনায়েদ সাকির কাছে যদি আপনার কোনো প্রশ্ন না থাকে, আমি একটু প্রশ্ন করতে চাই। সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন হলো, আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে 3 দলীয় জোটের যে রূপরেখা আমরা যেটা দেখলাম, সবাই সব জোটে স্বাক্ষর করেছিলেন, কিন্তু কার্যত ক্ষমতা আসার পর সেটা বাস্তবায়ন হয় নাই। তো এই যে আপনার চুক্তি হলো, রূপরেখা স্বাক্ষরিত হলো, কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয় না, এবং সেই বাস্তবায়ন না হওয়ার কারণে অনেকগুলো সংকট কিন্তু অদ্যাবধি রয়ে গেছে। তো এবারও সেই ধরনের যদি চুক্তি বা আপনার এই যে আমরা ঐক্যমত্য পৌঁছলো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যদি এই যে মানে এগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে কি করার থাকবে? ক্ষমতা যাওয়ার পর তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তো আপনার ইচ্ছা করলে সংবিধান সংশোধন করে ফেলতে পারবে, আবার এগুলো বাদও দিয়ে দিতে পারবে। তো এই ধরনের এত আপনার এটা আলটিমেটলি তো এটা রাজনৈতিক দলগুলোকে বিষয়টা অনুধাবন করতে হবে। এই জায়গাটায় আপনি কি বলবেন একজন রাজনীতিবিদ হিসাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু অনুরোধ করবো যে একটু সময় দিবেন আলোচনা করার জন্য, কারণ কথা চেষ্টা করতে পারলে তো আসলে কোনো জায়গা হবে না। প্রথমত এই যে একটা অভিজ্ঞতার বিষয় আছে যে আমাদের 3 জোটের রূপরেখার কথা বললেন, যেগুলো পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। যদিও 3 জোটের রূপরেখার মধ্যে সংবিধান সংশোধনের খুব মৌলিক কোনো জায়গাগুলো ছিল না, মানে কেবলমাত্র বিচার বিভাগের স্বাধীনতার কথাটাও বলা ছিল, কিন্তু সেই স্বাধীনতার কোনো সুস্পষ্ট রূপরেখা সুনির্দিষ্ট করার জায়গাগুলো ছিল না। ফলে সেটা একটা ধোঁয়াশা জায়গা তো ছিলই।
কিন্তু এইবারে সেই অনাস্থার জায়গা থেকেই কিন্তু বলা হচ্ছে যে আমরা যে জুলাই সনদ তৈরি করলাম, যেটা অনেক বিস্তৃত আলোচনা, সুনির্দিষ্ট প্রস্তাব, কি কি করা হবে আর কি, মানে সেটা একেবারে লিখিতভাবে তৈরি করা আছে, এবং এই লিখিতভাবে তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে করে সেটা খুব বেশি পরিবর্তনও মানে পরবর্তী সংসদকে করতে হবে না। কাজেই সেই জুলাই সনদের অন্তত 9টি বিষয় আছে যেখানে আমরা প্রায় পূর্ণ ঐকমত্য, আরো 11 মানে অনেকগুলো 11-12টা বিষয় আছে যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। আমাদের চেষ্টা করছি যে আরো কতগুলো বিষয়ে আমরা ঐকমত্যে আসতে পারি যেগুলো পূর্ণ ঐকমত্য থাকবে, কারণ নোট অফ ডিসেন্টের সমাধান তো একে অপরের উপর চাপিয়ে দিতে পারে না, সেটা সমাধান আসতে পারে নির্বাচনের মধ্যে। এটা গেলে একটা দিক। দ্বিতীয় দিক, আমি আগেও বলেছিলাম যে বাস্তবায়নের নিশ্চয়তা কি। বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে যেহেতু অনাস্থা আছে, সুতরাং সবাই একটা আইনি বাধ্যবাধকতা চাচ্ছেন, এবং সেইটা যদি ধরুন আগেই বাস্তবায়ন করা ফেলা হয়, আমরা একটা রাজনৈতিক দল কতগুলো বসলাম, আমরা মিলে একটা সনদ তৈরি করলাম, আমরা এটা বাস্তবায়ন করে ফেললাম, জনগণ কোথায় এখানে? রাজনৈতিক দলই তো কেবল জনগণের একমাত্র প্রতিনিধিত্বকারী না, তার বাইরেও জনগণ আছেন। কাজেই জনগণের যে সার্বভৌমত্ব সেইটা আসলে তার প্রতিনিধিত্বের মাধ্যমে তৈরি হয়, এবং সেটাই এমনকি বিদ্যমান সংবিধানেও আছে, সেটাই সাধারণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা। কাজেই জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে গঠন করার ক্ষমতা, সেইটা প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে যেভাবে জনগণের অংশগ্রহণের নির্বাচনের মধ্যে তৈরি হবে, সেই জায়গাটা লাগে। ফলে সে কারণে যে প্রশ্নটা উঠেছে যে আমরা বিদ্যমান সংবিধানকে কি স্থগিত করে দেব, সেইটা অনেক বেশি অনিশ্চয়তা তৈরি করতে পারে, এবং বর্তমান সরকারও কিন্তু বিদ্যমান সংবিধানের মধ্যেও গঠিত হয়েছে। ফলে এখানে একটা প্রশ্ন উঠেছে যে বিদ্যমান সংবিধানের মধ্যেই কিভাবে আমরা আইনি বাধ্যবাধকতার জায়গাটা পেতে পারি। যেমন 106-এর মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, সরকার কমিশন গঠন করেছে, কমিশন সনদ তৈরি করেছে, সেই সনদ এখন বাস্তবায়িত হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেই জায়গাটাতে আইনি বাধ্যবাধকতা তৈরির জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ প্রশ্নটা একটা প্রস্তাব হিসেবে আছে। আমরা বলেছি এইটা এই যে পদ্ধতিতেই হোক না কেন, সুপ্রিম কোর্টের পরামর্শ কিংবা অন্য কোনো পদ্ধতি যদি কেউ আইনি বাধ্যবাধকতার জায়গা আনেন, সেটা আমরা অনুসন্ধান করছি, এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো সম্ভব। তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে সংসদের চরিত্র কি হবে। সংসদ কি মৌলিক সংস্কার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, নাকি এটা কেবলমাত্র সংশোধনী মাধ্যমে হবে? গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, অথবা কেবলমাত্র সাধারণ সংসদ এবং সেখানে সংশোধনী, এই তিনটির মধ্যে আমাদের প্রস্তাব হচ্ছে গণপরিষদ যেভাবে একটা নতুন সংবিধানে এখতিয়ার দেয়, সেটা নিয়ে কোনো ঐকমত্য নাই। ফলে গণপরিষদের নামকরণটা যথার্থ হবে না। অন্যদিকে কেবলমাত্র সংসদের সংশোধনী হলে এটা পরবর্তীতে আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে হতে পারে। ফলে আমাদের প্রস্তাব হচ্ছে আগামী সংসদটাকে একদিকে সংবিধান সংস্কার পরিষদ নামকরণ করা, অন্যদিকে জাতীয় সংসদ হিসেবে নামকরণ করা। এই দুটো নামের জায়গা থাকতে হবে। আচ্ছা, এক্ষেত্রে নাম বিষয়ে আলোচনা যে কোনো মানে আমরা নতুন করে ভাবতে পারি, সেটা কোনো মানে অনেকের জায়গা তৈরি করবে না, কিন্তু দুটো ক্ষমতা স্পষ্টভাবে থাকতে হবে। একটা হচ্ছে এই সংসদকে জনগণ মৌলিক করার অধিকার দিচ্ছে, আরেকটা হচ্ছে যে এই সংসদ 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এখন এইটাই কিন্তু সুপ্রিম মানে বলা হচ্ছে যে আইনি পরামর্শটা নেবে, এবং যে গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই একই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বলেই কিন্তু আগামী সংসদ যে এই মৌলিক সংস্কার করার অধিকার পাবে, তার সংস্কার করার এখতিয়ার থাকবে, সেই অথরিটিটা ওইভাবেই সংসদের উপর ন্যস্ত হচ্ছে, এবং জনগণ ভোট দিয়ে কিন্তু সেই সংসদকে নির্বাচন করছেন। ফলে এই দুটো জায়গার সমাধান এখানে আসবে। এখন সেইটা করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা ইতিমধ্যেই কথাবার্তা হচ্ছে, আরো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক হবে, এবং আমরা এটাই প্রস্তাব করেছি যে বৈঠকের ঐকমত্য কমিশনের সময়সীমা অন্তত এই মাস পর্যন্ত বাড়ানো উচিত, যাতে করে সেপ্টেম্বরের মধ্যেই আমরা পারস্পরিক আলাপ আলোচনা করে একটা ঐকমত্যের পথ বের করতে পারি। তাহলে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো, সবাই ওই উৎসবমুখর কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে পারবো, যেটা আজকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন। একটু আমি জয়নুল আবেদিন ফারুকের কাছে একটু যাব। জয়নুল আবেদিন ফারুক শেষ মন্তব্য করবেন, আমরা এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। জি না, আলোচনা আমার মনে হয় অনেক হয়েছে। যে জুনায়েদ অনেকগুলো কথা বলেছেন, যে একরাম ভাই যে প্রশ্নগুলো করেছেন সেটা সদুত্তর 71 টেলিভিশনের শ্রোতা যারা গভীর রাতে আমাদের কথাগুলো শুনছেন। কথা হলো একটা নির্বাচন চাই, যে নির্বাচনে আর কোনোদিনও ফ্যাসিস্ট, কোনোদিনও গণতন্ত্র হত্যাকারী,
কোনোদিনও সংবিধান লঙ্ঘনকারী আর এই দেশে আসবে না। এটাই আমাদের জুলাই সনদের আকাঙ্ক্ষা হোক, এটা আমার ব্যক্তিগত। কিন্তু দেশে যে সার্বিক এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা চাই সকলকে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সকলকে নিয়ে সেই নির্বাচনে হবে অংশগ্রহণ করে। জুলাই সনদের বিরোধিতা কেউ কোনোদিন কোশ্চেন কালও আমরা করবো না, কিন্তু কথা হলো এমন কিছু করতে চাই না যেটা করতে গেলে আমাদের সাংবিধানিক বাধা আসে। যেন আমরা যারাই নির্বাচিত হবো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের যে বাইরে কেউ আমরা যাবো, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ আমি মুগ্ধ, খোকন, ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত এত অত্যাচার, এত অবিচার, এত মামলা, এত হামলা, এত আয়নাগর, এত গুম, এটার পরেও যে সাংবাদিক আপনার দুজন বসে আছেন, এরাও কোন অত্যাচার না। একরাম মনে পড়ে সমকালে আপনি একটা প্রবন্ধ লিখেছিলেন, আমার মনে পড়ে, তখন আমি প্রধান হুইপের দায়িত্ব পালন করছিলাম সংসদে, আপনাকে নিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছিল। আজকে আপনি বহুল প্রচারিত একটা ইলেকট্রনিক মিডিয়া, আজকে আপনি এখানে কাজ করছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই শেষ, যে দেশে যে অবস্থা সাংবাদিকদের উপর করেছে এবং যে মিডিয়ার জগতের উপর যে অত্যাচার করেছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, সে গণতন্ত্র 1 মিনিট হত্যা করেছে, এই বিষয়গুলো মাথা রেখেই ঐক্য কমিশন জুলাই সনদ তৈরি হোক। এটাতে বিএনপি কোনোদিনও বাধাগ্রস্ত হবে না বলে আমাদের অবিশ্বাস। জি, অনেক ধন্যবাদ জয়নুল আবদিন থ্যাংক ইউ আপনাকে যুক্ত হবার জন্য, অনেক ধন্যবাদ।